হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। বরাবর মতন আজকেও একটি হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর এই পর্বটি কিন্তু আমাদের তৃতীয় পর্ব। এর পূর্বে আমরা দুটি পর্ব নিয়ে লিখেছি, যেখানে বোঝাবার চেষ্টা করেছি যে শিশুদের হাঁপানি হলে কি করণীয়। অনেক বাবা মারা এই জিনিসটিকে এড়িয়ে যায় বা অনেকেই এই হাঁপানি রোগটাকে ভয় পায়। তো ভয় না পেয়ে এটার কীভাবে চিকিৎসা করতে হবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা পর্ব। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। যে কারণে হাঁপানি নিরূপণ করা হচ্ছে না। বিভিন্ন কারণে হাঁপানিতে আক্রান্ত শিশুর পিতামাতার হাঁপানির রোগ সহজে গ্রহণ করতে পারে না। যদি এটা পিতামাতা স্বাভাবিকভাবে মেনে নিতে না পারেন, তাহলে এর চিকিৎসা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এর মূল কারণ হচ্ছে অনেক পিতামা এটিকে সামাজিক অভিশাপ বলে মনে করেন এবং লজ্জার বিষয় বলে মনে করেন। এই জন্য তাদের এই রোগকে স্বাভাবিকভাবে মেনে নিতে এবং এর প্রতিষেধক ব্যবস্থা নিতে কষ্ট হয়, কারণ তারা মেনে নিতে পারেন না যে তাদের সন্তানের এই ধরনের অসুখ বিসুখ হয়েছে। অনেক পিতামাতা মনে করেন একবার এই রোগ দেখা দিলে তার কোনো চিকিৎসা নেই এবং তাদের বাচ্চাকে এই রোগ নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। অনেক চিকিৎসক হাঁপানি নিরূপণে ইতস্ত বোধ করেন, তার কারণ তারা রোগী এবং তার পিতামাতার কাছে তাদের জনপ্রিয়তা হারাতে চান না। যারা কিনা এই রোগ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না, তারা এই বিষয়টিকে সামনে আনতে চায় না। যাই হোক, অ্যাজমা কোনো লজ্জার কারণ নয়। সৌভাগ্যবশত বেশিরভাগ অ্যাজমা আক্রান্ত শিশু স্কুল বয়সে অথবা তার অব্যাহতি পরে অ্যাজমা থেকে বেরিয়ে আসে। অ্যাজমার চিকিৎসা এবং নিয়ন্ত্রণ সম্ভব। এই জন্য প্রায় সব রোগী এক সাধারণ জীবনযাপন করতে পারে। রাত দিন উপসর্গগুলোকে দমিয়ে রাখে, মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। এখন এই হাঁপানি রোগেরও একটি চিকিৎসা আসলে হয়েছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু বিশেষ ধরনের যে হাঁপানিগুলো হয়ে থাকে, যেমন কাশির হাঁপানি, খেলাধুলা বা ব্যায়ামজনিত হাঁপানি, ওষুধ দ্বারা সৃষ্ট হাঁপানি ইত্যাদি, এই ধরনের যে হাঁপানিগুলো রয়েছে তা নিয়ে আজকে আমরা ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি। চলুন, কাশির হাঁপানি কি? অনেকের শুধুমাত্র কাশি, বিশেষ করে রাত্রে কাশির মাধ্যমেও হাঁপানির উপসর্গগুলো প্রতীয়মান হয়। অ্যান্টি অ্যাজমা ড্রাগ প্রয়োগের মাধ্যমে এই উপসর্গগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। কাশির হাঁপানিতে সাধারণত হুইজ বা সাই শব্দ থাকে না, তাদেরকে বলা হয় কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। পিতামাতা এবং কখনো কখনো চিকিৎসকেরও একে হাঁপানি বলে চিহ্নিত করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, যে কারণে যথাযোগ্য চিকিৎসাও হয় না। একে হাঁপানি হিসেবে ধরে নেওয়া হবে যদি রোগীর ঠান্ডা ভাবটা কাটতে 10 দিনেরও বেশি সময় লাগে এবং যদি রোগীর অবস্থার উন্নতি না ঘটে এবং অ্যান্টি অ্যাজমা ওষুধের মাধ্যমে শিশুর উপসর্গ কমে আসে। ব্যায়াম অথবা খেলাধুলা জনিত হাঁপানি। প্রায় 15 থেকে 25% শিশুর মধ্যে অ্যাজমার উপসর্গ দেখা দেয় শুধুমাত্র যখন তারা ব্যায়াম অথবা খেলাধুলা করে, এবং একে হাঁপানি হিসেবে চিহ্নিত করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ বাকি সময় ওই শিশুরা সম্পূর্ণ স্বাভাবিক থাকে। এদেরকে বলা হয় এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। এই ধরনের শিশুকে প্রথমে ব্যায়াম পূর্বে পিকক ফ্লোমিটার টেস্ট করা হয় এবং 10 থেকে 15 মিনিট ব্যায়ামের পর পুনরায় সেই টেস্ট করা হয়। তখন দেখা যাবে শিশুর কাশি শুরু হয়ে গিয়েছে এবং পিক ফ্লো শতকরা 20% কমে যাবে। শৈশবকালীন হাঁপানি রোগের চিকিৎসা। হাঁপানি রোগী কিংবা তাদের বাবা মায়ের মনে স্বাভাবিক প্রশ্ন, এটি নিরাময়যোগ্য রোগ কিনা। সৌভাগ্যক্রমে বেশিরভাগ শৈশবকালীন হাঁপানি 10 বছর বয়সের মধ্যে ভালো হয়ে যায়। হাঁপানি রোগ সম্পূর্ণরূপে নিরাময় না হওয়া পর্যন্ত নতুন কৌশলের মাধ্যমে চিকিৎসা করে বারবার হাঁপানি রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যন্ত্রণাদায়ক রাত থেকে মুক্ত থাকা যেতে পারে। হাঁপানি রোগের চিকিৎসা যেভাবে নিম্নোক্তভাবে আমরা আলোচনা করব, যে দেখি এই রোগে আপনারা বুঝে উঠতে পারেন কিনা যে আসলে কি ধরনের চিকিৎসা। অ্যালার্জি থেকে দূরে থাকা বা সতর্ক থাকা, বা বাবা মা ও শিশুকে হাঁপানি সম্পর্কে জ্ঞান দেওয়া এবং সঠিকভাবে ওষুধের ব্যবহার শেখানো, ওষুধের মাধ্যমে চিকিৎসা নেওয়া। এই উপসর্গগুলো মেনে চললে হাঁপানি থেকে রক্ষা পাওয়া কিছুটা হলেও সম্ভব। ওষুধের ব্যবহার। বর্তমানে হাঁপানি রোগের অনেক নতুন ওষুধ বের হয়েছে, যা শ্বাস নেওয়ার মাধ্যমে ইনহেল ড্রাগ নেওয়া, শ্বাসনালী প্রসবের যেটাকে বলে ব্রোকোডাইলেটর ওষুধ ও ইনহেল প্রদাহ বিরোধী স্টেরয়েড ওষুধের
ওষুধের সাথে একসাথে ব্যবহার করা যায়। ওষুধ প্রয়োগ করার জন্য নতুন কৌশল যেমন স্পেসার ডিভাইস কিংবা নেবুলাইজার শৈশবকালীন হাঁপানির চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে, কেননা দেখা গিয়েছে বর্তমানে হাঁপানির চিকিৎসার নতুন নতুন চিকিৎসা বের হয়েছে। তার মধ্যে যে নেবুলাইজার যখন একটু শ্বাসকষ্ট হয় তারা দিলে শিশু একটু শান্তি পায় বা একটু শ্বাসকষ্ট নিতে ভালো বেটার ফিল করে। তো এই ক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে সুপরামর্শ দিবে। ওষুধের নির্বাচন। হাঁপানি রোগের চিকিৎসায় কোনো জাতীয় ওষুধ প্রয়োজন তা রোগের প্রকারভেদ ও তীব্রতার উপর নির্ভর করে। স্বল্প মেয়াদী বা ইন্টারমিটেন্ট হাঁপানিতে সালভিউ স্টালমোলের মতো বিটা-2 অ্যাগনিস্ট এমন পরিমাণে ইনহেলড করতে হবে যাতে রোগের উপসর্গ দূর হয়। ব্যায়াম বা খেলাধুলা করতে যাওয়ার পূর্বে কিংবা বোটানিক্যাল বা জুলজিক্যাল পার্কের মতো জায়গায় গিয়ে অ্যালার্জেনের সংস্পর্শে আসার পূর্বে শিশুরা এই ঔষধ ব্যবহার করতে পারে। যেসব শিশুদের ঘন ঘন শ্বাসকষ্টের আক্রমণ হয় বা দীর্ঘস্থায়ী হাঁপানি রোগ, তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক চিকিৎসার প্রয়োজন। বর্তমানে ইনহেলড কর্টিকোস্টেরয়েড দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। হাঁপানি রোগের দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ঔষধ বা প্রতিরোধক এসব ঔষধ হাঁপানি রোগ প্রতিরোধ করতে কিংবা বারবার আক্রান্ত হওয়া থেকে রেহাই পেতে, বিশেষ করে দীর্ঘস্থায়ী হাঁপানি রোগে ব্যবহার করা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধগুলো যেগুলো আমরা বলেছি সেই ধরনের ওষুধগুলো ব্যবহার করে থাকেন। প্রদাহ বিরোধী ওষুধগুলো শ্বাসনালীর ভিতরে ঝিল্লির ফুলে যাওয়া কমায় এবং শুরু থেকেই রোগের উপসর্গ ও আক্রমণ বন্ধ করে দেয়। ইনহেলড স্টেরয়েড হলো ড্রেক্লোমিথাসোন, ফ্লুট্রোকাসোন, বিউডেসোনাইড ইত্যাদি। অপ্রদাহজনিত দীর্ঘমেয়াদী প্রতিরোধী ওষুধগুলো হলো দীর্ঘ সময় কার্যকরী বিটা-2 অ্যাগনিস্ট সালমেটরল। বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় এই ধরনের ওষুধগুলো। একই ধরনের যন্ত্রের দুটি ওষুধের সংমিশ্রণ যেমন ইনহেলড স্টেরয়েড এবং সালমেটরল করা যায়, যা বর্তমান বাংলাদেশে পাওয়া যায়। উক্ত সংমিশ্রণ দীর্ঘস্থায়ী হাঁপানি রোগ প্রতিরোধ করতে বেশি কার্যকরী। নিচে এই ধরনের একটি হাঁপানির ওষুধগুলো বিভিন্ন বয়সে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে শিশুকে প্রদান করা হয়। ছোট শিশু হলে হাঁপানি রোগে সাধারণত ওষুধ সেবন করা যেতে পারে, যদিও তা বিজ্ঞানসম্মত নয়। তারপরও খুব ছোট হলে মাঝে মাঝে ওষুধ সেবন প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ডক্টরে আপনাকে পরামর্শ দিবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নেবুলাইজার ওষুধের মাধ্যমে শিশুদের দেওয়া সহজ, কারণ এসব ক্ষেত্রে শিশুরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলেই ওষুধ শ্বাসযন্ত্রে প্রবেশ করে। এছাড়া তীব্র শ্বাসকষ্টের সময় যে কোনো বয়সে নেবুলাইজার উপযোগী, কারণ তীব্র শ্বাসকষ্টের রোগীরা স্বেচ্ছায় বা স্প্রেসারের মাধ্যমে নিঃশ্বাস নেওয়ার শক্তি পায় না। তাই সেই ক্ষেত্রে এই ধরনের দেখা যায় যে নেবুলাইজার উপযোগী হয়। 1.5 বছরের ওপরের শিশুদের মাস্কের মাধ্যমে স্বল্প ধারণযোগ্য স্পেসার এবং অপেক্ষাকৃত বড় শিশুদের বেশি ধারণযোগ্য ও ভার সমৃদ্ধ স্পেসারের মাধ্যমে হাঁপানির ওষুধ দেওয়া যায়। এই স্পেসারের মাধ্যমে দুটি ওষুধের সংমিশ্রণ যেমন ইনহেলড স্টেরয়েড, ফ্লুটিকেসোন এবং সালমেটরল দেওয়া যায়। বিভিন্ন ধরনের স্পেসার ডিভাইস এগুলো রয়েছে। আপনাদের ডক্টর আপনাদেরকে চিকিৎসক আপনাদেরকে পরামর্শ দিবেন যে কোন ডিভাইসটি আপনার সন্তানের জন্য সঠিক হবে, সেটি আপনাদেরকে নির্ধারণ করে দিবে। নেবুলাইজার বা স্পেসার যন্ত্র সঠিক কৌশলে ব্যবহার করতে হবে। রোগী এবং পিতামাতার জন্য শিক্ষণীয় নিয়মিত ওষুধ খাওয়ানো, ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী ওষুধের পার্থক্য জানতে হবে। বারবার ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। PEF দ্বারা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, অনেক রোগী এবং তার বাবা মায়েরা বুঝতে পারেন না কেন দীর্ঘমেয়াদী চিকিৎসা, বিশেষত প্রশ্বাসের সাথে স্টেরয়েড জাতীয় ওষুধ রোগের উপসর্গ মুক্ত হওয়ার পরও কেন ব্যবহার করতে হবে। গত দশকের পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে হাঁপানি একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যা জটিল আকার ধারণ করে। যখন প্রদাহ বৃদ্ধি পায় তখন উপসর্গগুলো গোচরে আসে এবং এই উপসর্গগুলো তখন আমাদের মাথায় আনতে হয়। এরপরে যে বিষয়টি লক্ষ্য করব, বাস্তবিকই এটা এখন পরিষ্কার যে উপসর্গবিহীন হাঁপানি রোগের শ্বাসনালীতে প্রদাহজনিত কম বেশি পরিবর্তন পাওয়া যায়। প্রতিরোধক ইনহেলার দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই জন্য ব্যবহার করা যেতে পারে। এটি প্রদাহজনিত ফোলা ও ঝিল্লি নিঃসৃত রসকে কমায় ও প্রতিহত করে। এটা যতক্ষণ ব্যবহার করা হয় ততক্ষণ হাঁপানি নিয়ন্ত্রণ করে এবং উপসর্গ কমায়।
যে সমস্ত কারণে রোগীকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগের আক্রমণ তীব্র হয়, বিশ্রামরত অবস্থায় শ্বাসকষ্ট হয়, যদি কথা বলার সময় বাক্য সম্পূর্ণ করতে না পারে, অস্থিরতা বোধ হয়, শ্বাসকষ্টের দরুন খাবার খেতে না পারলে বা বমি হলে, তীব্র শ্বাসকষ্টে হুইজ বাঁশির মতো শব্দ খুব বেশি জোরে শোনা গেলে কিংবা অনুপস্থিতি থাকলে, শ্বাসনালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে, এই ধরনের সমস্যাগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে আমাদের একজন সুচিকিৎসকের পরামর্শ বা শরণাপন্ন হতে হবে। নিঃশ্বাসের সর্বোচ্চ প্রবাহ, রোগীর সুস্থ থাকা অবস্থায় সর্বোচ্চ প্রবাহ 60% কম হলে, পিক ফ্লো শুরুতে যে চিকিৎসা দেওয়া হয় তার ফলাফল আশানুরূপ না হলে, বাড়িতে স্বল্প সময় কার্যকরী ব্রোকোডাইলেটর দ্বারা চিকিৎসা দেওয়ার পর রোগীর অবস্থা দ্রুত উন্নতি না হয় এবং কমপক্ষে 3 ঘন্টা স্থায়ী না হলে রোগীকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কিংবা হাসপাতালে ভর্তি হতে হবে। রোগের আক্রমণ তীব্র হলে স্বল্প সময় কার্যকরী রিলিভার জাতীয় ওষুধ, যেসব ওষুধ রোগের উপসর্গ দূর করে, পর্যাপ্ত পরিমাণ বারবার সেবন করতে হবে এবং পাশাপাশি স্বল্প সময়ের জন্য 7 দিনের কম স্টেরয়েড কোর্স মুখে সেবন করতে হবে, কারণ স্টেরয়েড একটি জীবন রক্ষাকারী ওষুধ। এটি প্রদাহ কমায় ও দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে। স্বল্পমেয়াদী স্টেরয়েড সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটি জীবন রক্ষা করে। এছাড়া আমাদেরকে আরও একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কোনো অভিজ্ঞ চিকিৎসক সহজে নিয়ন্ত্রণ করা যায় না এমন হাঁপানি রোগের মাঝারি ধরনের আক্রমণের শুরু থেকেই মুখে খাবার স্টেরয়েড দিতে পারেন। উপরোক্ত সবকিছু করার পরও রোগীর অবস্থার উন্নতি না হলে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতালে রোগীকে অক্সিজেন নেবুলাইজার, সালবুটামল ও ইনজেক্টেবল স্টেরয়েড দেওয়া লাগতে পারে এবং দক্ষতার সাথে রোগীর অবস্থার পর্যবেক্ষণ করতে হবে। অন্যান্য যেসব কারণে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে, হাঁপানি রোগের আক্রমণের সময় পূর্বে যাদের অবস্থা দ্রুত খারাপ হয়েছিল, স্বল্প সময় কার্যকরী ওষুধ নেবুলাইজারের মাধ্যমে পরপর 3 বার নেওয়ার পরও যাদের অবস্থা ভালো হয়নি, বাড়িতে হাঁপানি চিকিৎসা গ্রহণ করতে পারবে বলে নির্ভরযোগ্য মনে হয় না, বাড়িতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়া গেলে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন লাগতে পারে। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস এবং এটি আমাদের শেষ পর্ব, যেখানে কিনা আমরা পুরোপুরি